আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো প্রিন্সিপালস অফ ফিন্যান্স নিয়ে। আপনি ব্যবসা শিক্ষা অনুষদে পড়বেন কিন্তু প্রিন্সিপালস অফ ফিন্যান্স পড়বেন না, এমনটা আসলে হয় না। আপনি যেখানে অনার্স করেন না কেন, প্রাইভেট, পাবলিক, এছাড়া প্রফেশনাল যে কোনো ডিগ্রি, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, 7 কলেজ অথবা এনি প্লেস, যখন আপনি হায়ার এডুকেশন নিতে যাবেন তখন আপনাকে প্রিন্সিপালস অফ ফিন্যান্স, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলো কিন্তু পড়তে হবে। 40টা সাবজেক্টের মধ্যে প্রায় 16টা কোর সাবজেক্ট পড়তে হয়, যে সাবজেক্টগুলো অলমোস্ট প্রত্যেকটা ছেলে মেয়েকেই পড়তে হয়। তো এমন একটা সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ ফিন্যান্স, যেটা একটা কোর সাবজেক্ট। মূলত এই সাবজেক্টে আপনারা কিভাবে ইজিলি ভালো মার্ক উঠাবেন অর্থাৎ A+ উঠাবেন এবং কিভাবে শিখবেন, মূলত ওই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আর মূলত ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, 7 কলেজ, এছাড়া যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তাদের যে কোর্স কারিকুলাম আছে, সেই কারিকুলাম থেকে তারা মূলত এই সাবজেক্টটাকে কীভাবে ক্যাপচার করবে, কীভাবে শিখবে, তাদের সেই প্রসেসটা বলে দেওয়ার পাশাপাশি মূলত কিভাবে কোশ্চেন করা হয় সেটা একদম টোটালি আমি আলোকপাত করব। এবং এই জায়গাটা স্পষ্ট আপনাদের ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের জন্য বা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের জায়গা থেকে কিন্তু তৈরি করা হয়েছে। অর্থাৎ এই ভিডিওটা মূলত বিশেষ করে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের জন্য তৈরি করা। তো যাই হোক না কেন, সবাইকে কম্বিনেশন করে বলি যে আপনি যদি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি প্রিন্সিপালস অফ ফিন্যান্সেও ভালো করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, যেহেতু সব কিছু ইংলিশে, স্বাভাবিকভাবে আপনাকে অনেকগুলো বিষয় কনসিডার করতে হবে। নাম্বার 1, আপনাকে চ্যাপ্টার ওয়াইজ যে বেসিক কনসেপ্ট আছে এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের কোর কনসেপ্ট আছে, ওগুলো ক্লিয়ার রাখতে হবে। এর জন্য আপনাকে থিওরি পড়তে হবে। সেটা হতে পারে ইংরেজি, সেটা হতে পারে বাংলা। স্পেশালি যেহেতু আমরা বাঙালি, স্বাভাবিকভাবে আমাদের বাংলা বইয়ের হেল্প নেওয়াটা উত্তম। এরপর ইংরেজি বই যখন আমরা টাচ করবো তখন জিনিসটা ইজি হবে। এরপর ইংরেজিতে যেহেতু সব অঙ্ক থাকে, ইংরেজিতেই যেহেতু সব কিছু থাকে, স্বাভাবিকভাবে আপনাকে ইংরেজির বেসিক কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে, এর বিকল্প নেই। তাহলে চ্যাপ্টার ওয়াইজ বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ইংলিশ বেসিক ওয়ার্ডগুলো জানতে হবে এবং চ্যাপ্টার ওয়াইজ বেসিক রুলস আছে অর্থাৎ সূত্র আছে, সেই সূত্র আপনাকে জানতে হবে, সূত্র সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে। এইটা যদি আপনি জানতে পারেন বা শিখতে পারেন এবং তার সঙ্গে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন ইজি হয়ে গেছে এই সাবজেক্টটা। তাহলে প্রিন্সিপালস অফ ফিন্যান্স নিয়ে যাদের যত দুশ্চিন্তা, তাদের ওয়ে হবে এই জিনিসটাকে ক্যাপচার করা বা শেখার জন্য যে চ্যাপ্টার ওয়াইজ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা, যেটা কিনা বাংলা বই থেকে আগে শিখবেন, এরপর আপনি ইংরেজি বই পড়বেন, এরপর ইংলিশ ওয়ার্ড, বেসিক ইংলিশ ওয়ার্ডগুলো জানবেন, চ্যাপ্টার ওয়াইজ বেসিক রুলস আছে সেগুলো আপনাকে জানতে হবে এবং এর সঙ্গে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা একটা ওয়েতে আসি, কোন ওয়েতে আমরা আগাবো আর কি মূলত। আর এই জিনিসটা মূলত সাজানো হয়েছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে এবং এমনটাই আর কি, অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা প্রায় অলমোস্ট একই। তো আমি শুধু জাস্ট ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে টার্গেট করে কথাগুলো বলি, 7 কলেজের ছেলেমেয়েদের টার্গেট করে কথা বলি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলেমেয়ে বা কোনো শিক্ষার্থী যদি এই ভিডিওটা দেখে থাকেন, দেখবেন যে আপনার যে কারিকুলাম আছে, আপনার যে সিলেবাসে অলমোস্ট প্রায় একই, আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেখেন, আপনি যদি ফিন্যান্স শিখতে চান তাহলে আপনাকে ফিন্যান্সের কোর যে কনসেপ্টটা, ফিন্যান্স কি, এই জিনিসটা আপনাকে জানতে হবে এবং এইটা জানতে পারবেন আপনার প্রথম অধ্যায় থেকে। তাহলে ফিন্যান্স যে কোনো বই থাকুক না কেন, আপনি অবশ্যই কী করবেন, প্রথম অধ্যায়টা পড়বেন। সেই অধ্যায় ফিন্যান্স কি করে, ফিন্যান্সের আসলে উদ্দেশ্য কি, এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং ফিন্যান্স কি কাজ করে এবং ওই কাজগুলো করার সময় ফিন্যান্স কোন ধরনের নিয়মকানুন মেনে চলে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে দেখবেন ইজিলি পরবর্তী কাজটা ইজি হয়ে গেছে। যেমন ফিন্যান্সের কাজ আছে 4টা, এর মধ্যে প্রথম কাজটাই হচ্ছে কি, অর্থ সংগ্রহ করা। প্রথম যে কাজ সেটা হলো অর্থ সংগ্রহ করা। যদিও সিদ্ধান্তর ক্ষেত্রে সবার আগে সিদ্ধান্ত নিতে হয় বিনিয়োগ সিদ্ধান্ত, এরপর হচ্ছে ইনভেস্ট মানে হচ্ছে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত 3টা আছে কিন্তু আমাদের কাজ আছে হলো 4টা। তো এই 4টার মধ্যে অর্থ সংগ্রহ, এই অর্থ সংগ্রহ আমরা কোথা থেকে করব, এর জন্য আমাদের সোর্স আছে, কিছু মাল্টিপল সোর্স আছে। সেই সোর্সগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শর্ট টার্ম, যেটা স্বল্পমেয়াদী অর্থ সংস্থান, এরপর আমাদের মিড টার্ম রয়েছে, এরপর আমাদের রয়েছে হলো দীর্ঘমেয়াদী, তাহলে যেটা আমরা বলি লং টার্ম সোর্স। তাহলে ফাইন্যান্স মূলত কাজ করে অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে বা বিনিয়োগ করে অর্থাৎ বন্টন করে, সেখান থেকে লাভ করে। তাহলে কোন জায়গা থেকে অর্থ সংগ্রহ করবে, সেটা স্বল্পমেয়াদী থেকে না দীর্ঘমেয়াদী থেকে, এবং এই জায়গাগুলো থেকে যে আমরা অর্থ সংগ্রহ করব, কিন্তু যার কাছ থেকে অর্থটা নেব তাকে মূলত কি পে করতে হবে, এই জিনিসটা হচ্ছে কি আমাদের ফাইন্যান্সিং কস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং কস্টের উপর ডিপেন্ড করে আমাদের প্রফিট অ্যাড করে আমাদের কিন্তু বাকি কাজগুলো করতে হয়। তাহলে ফিন্যান্স শিখতে হলে আপনাকে মূলত ফিন্যান্সের মেইন কনসেপ্টটা প্রথম অধ্যায় থেকে শিখতে হবে। এরপর ধারাবাহিকভাবে আপনাকে স্বল্পমেয়াদী অর্থায়ন কি, এর উৎসগুলো কি, এর হলো উৎস থেকে যে আমরা অর্থ সংগ্রহ করব, এর পিছনে আমাদের ব্যয় কত হবে তা কিভাবে আমরা নির্ণয় করব। স্পেশালি যেমন
ব্যবসায়িক ঋণ যেটাকে আমরা বলি হলো ট্রেড ক্রেডিট, এছাড়া কমার্শিয়াল লেটার কস্ট, এছাড়া ব্যাংক ঋণ কস্ট, এছাড়া হচ্ছে আমাদের ফ্যাক্টরিং, এই ধরনের বিভিন্ন ধরনের ছোট 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 পার্ট আছে, ছোট ছোট অংশ আছে, যে অংশগুলো আপনাদের শিখতে হবে স্টেপ বাই স্টেপ। তাহলে আগে আপনাকে বেসিক কনসেপ্টটা নিতে হবে, এরপর আপনাকে সূত্র জানতে হবে, সূত্র সঠিক ব্যবহার জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক একইভাবে লং টার্ম ফাইন্যান্সিংয়ের মধ্যে সাধারণ শেয়ার, বন্ড, ডিবেঞ্জার এই জিনিসগুলো আছে, সেগুলো লাভ, সুদ, অন্যান্য বিষয়গুলো আমাদের শিখতে হয় বা জানতে হয়। এভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে। এবং একই সঙ্গে টাইম ভ্যালু অফ মানি আপনাদের এই কনসেপ্টটা একদম টোটালি লাগবে, এটা ছাড়া ফিনান্স কল্পনাও করা যায় না। তাহলে অর্থের সময় মূল্য এই জিনিসটা কি, বর্তমান মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি, অ্যানুইটি কি, রুলস 72, 69 এগুলো কি, লোন অ্যামোর্টাইজেশন কি, এর বেসিক কনসেপ্টগুলো আপনাকে জানা দরকার। তাহলে প্রথম অধ্যায়ের পর আপনি নর্মালি জানার চেষ্টা করবেন স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান অথবা অর্থের সময় মূল্য সম্পর্কে। স্পেশালি আপনি প্রথম অংশ জানার পর অর্থ সময় মূল্য জানবেন যে অর্থ সময় মূল্য আসলে কি, এরপর আমরা কোন জায়গাগুলো থেকে অর্থ সংগ্রহ করে তার সঙ্গে অর্থের সময় মূল্য কীভাবে রিলেটেড, এই কনসেপ্টগুলো আপনাকে ক্লিয়ার রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে যখন অর্থ সংগ্রহ করা হলো, এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের কাজ সেটা হলো ইনভেস্টমেন্ট ডিসিশন অথবা বিনিয়োগ সংক্রান্ত কাজ। তাহলে এই বিনিয়োগ করতে গেলে কোথায় আমরা বিনিয়োগ করব, এই বিনিয়োগে আমার লাভ হবে না লস হবে, এই জিনিসগুলোকে আমাদের কনসিডার করতে হবে। আর মূলত সংরক্ষিত মূলধন আমরা কোথায় বিনিয়োগ করব, এইটার যে সিদ্ধান্ত সেটাই মূলত ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং কৌশল স্ট্র্যাটেজি নামে পরিচিত। তো স্বাভাবিকভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে, ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে, একটা একটা করে অধ্যায়ের মূল কনসেপ্টগুলো শিখতে হবে, সূত্রগুলো শিখতে হবে, সূত্র ব্যবহার আপনাকে জানতে হবে। এবং এরপর সবার শেষে যে অধ্যায়টা আছে সেটা হলো আমাদের হলো রিস্ক অ্যান্ড রিটার্ন, অর্থাৎ আমরা অর্থ সংগ্রহ করলাম, সেই অর্থর পিছনে আমাদের কস্ট হবে, যেটাকে আমরা বলি ফিনান্সিয়াল কস্ট। এরপর আমরা সেটা কোথাও না কোথাও বিনিয়োগ করব, যেটাকে এই যে আমরা বিনিয়োগ করবো, আমরা আমাদের মূলধনটা কোথায় কোথায় বিনিয়োগ করবো, এই সিদ্ধান্ত নেওয়াটাকে মূলধন বাজেটিং বলা হয়। এরপর যেখানে আমরা বিনিয়োগ করব তার আগে আমাদেরকে রিস্ক মেজার করতে হবে, তার আগে আমাদের কি করতে হবে, মুনাফা মেজার করতে হবে। অর্থাৎ মুনাফা এবং ঝুঁকি, মুনাফা যত বাড়বে অর্থাৎ এখানে ঝুঁকি যত বাড়বে মুনাফা তত বাড়বে, এই যে কনসেপ্টটা আছে, এই যে প্রিন্সিপালসটা আছে, এইগুলা কিন্তু এই জায়গাগুলোতে অটোমেটিক্যালি অ্যাপ্লাইড হয়ে আর কি ব্যবহার করতে হবে, অ্যাপ্লাই হবে এই জায়গাগুলোতে। তো স্বাভাবিকভাবে আপনাকে শিখতে হবে এই জিনিসগুলো, যেটা কিনা আপনি বাংলা বই থেকে শিখতে পারেন অথবা কোনো এক্সপার্টের আন্ডারে থেকে বিভিন্ন কোর্সের মাধ্যমে এগুলো আপনারা শিখতে পারেন। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য ফ্রি ভিডিও করা। তো আমরা এবার আসি, এই যে অধ্যায়গুলো আছে এর বাইরে মূলত আর কোনো অধ্যায় নাই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, আরও কিছু আছে যেমন লিভারেজ আছে, এছাড়া আরও অন্য আনুষঙ্গিক চ্যাপ্টারগুলো আপনাদের বিভিন্ন গাইড বই বা বিভিন্ন কারিকুলাম অনুসারে আছে। তবে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে এতটুকু আছে, সম্ভবত 7 কলেজেও ঠিক এতটুকুই আছে। তো এইটা হলো প্রসেস, যে প্রসেসে আপনার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং শিখবেন। এবং এবার আসি আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জায়গাতে আসি, সেটা হলো A+ পাওয়ার জন্য আপনারা মূলত হচ্ছে কি করবেন বা কোন জায়গাগুলো থেকে আপনার কোশ্চেন আসবে। দেখেন আপনাদের হচ্ছে অনার্সের ন্যাশনাল বিশ্ববিদ্যালয় কোশ্চেন কিন্তু এই জায়গাগুলো থেকে আসবে। যেমন শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে আপনার কোশ্চেন করা হবে। শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে কোন কোশ্চেন করা হবে, এই যে এখানে দেখেন কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ হচ্ছে ব্যাংক লোন, কস্ট অফ ফ্যাক্টরিং, এই জায়গাগুলো থেকে আপনাদের কোশ্চেন করে স্বাভাবিকভাবে এই জিনিসগুলো শিখতে হবে। এছাড়া লং টার্ম ফাইন্যান্সিং থেকে কস্ট অফ শেয়ার, কস্ট অফ হচ্ছে প্রিপেয়ার শেয়ার, এরপর হচ্ছে ইয়েল টু দ্য ম্যাজরিটি, ইয়েল টু দ্য কস্ট, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনাদের কোশ্চেনে আসবে। ঠিক টাইম ভ্যালু অফ মানি থেকে রুল 72, 79, এছাড়া প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, অ্যানুইটি, লোন অ্যামোর্টাইজেশন রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু 100% আসবে। ক্যাপিটাল বাজেটিং, পেব্যাক পিরিয়ড, এআর, তারপর হচ্ছে IRR, NPV, এই ধরনের কোশ্চেনগুলো স্ট্র্যাটেজি দিয়ে রুলস দিয়ে বিভিন্ন অঙ্ক কিন্তু আসবে। এবং এখানে আমি যে জিনিসগুলো দেখা দিয়েছি, এছাড়া রিস্ক অ্যান্ড রিটার্ন নামক অধ্যায়ে আপনার হচ্ছে মুনাফা মেজার করা, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ক্যালকুলেশন করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করতে হবে, কোএফিসিয়েন্সি অফ ভেরিয়েন্স আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এছাড়া CML, এছাড়া SML, এগুলো হচ্ছে আপনার হচ্ছে নির্ণয় করতে হবে। তো স্বাভাবিকভাবে আপনারা যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আছেন, এছাড়া 7 কলেজে আছেন, আপনাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো ঠিক এই জায়গাগুলো থেকে করা হবে। অর্থাৎ আপনাদের সম্পূর্ণ যেমন ন্যাশনাল বিশ্ববিদ্যালয় 8টা কোশ্চেন করবে এবং সেখান থেকে 5টা দিতে হবে, তাহলে আপনার 5টা 10 মার্কের কোশ্চেন ঠিক এই টপিকসগুলো থেকে করা হবে। অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন, ফ্যাক্টরিং রিলেটেড একটা কোশ্চেন করবে 10 মার্কের, লং টার্ম ফাইন্যান্সিং থেকে 10 মার্কের কোশ্চেন করবে, টাইম ভ্যালু অফ মানি থেকে 10 মার্কের কোশ্চেন করবে, ক্যাপিটাল বাজেটিং থেকে 10 মার্কের কোশ্চেন করবে, রিস্ক অ্যান্ড রিটার্ন থেকে 10 মার্কের কোশ্চেন করবে, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন যেটা সিলেক্টিং দ্য বেস্ট অল্টারনেটিভ, এটা থেকে 10 মার্কের কোশ্চেন করবে। অর্থাৎ প্রত্যেকটা এখানে যে
আমি চ্যাপ্টার প্লাস টপিকস উল্লেখ করছি এবং যে যে অপশনগুলো, এই যে এগুলো হলো এক একটা অপশন, প্রত্যেকটা অপশন দিয়ে আপনার এক একটা করে কোশ্চেন তৈরি করবে। 4 মার্কের কোশ্চেন, এছাড়া আপনার 10 মার্কের কোশ্চেন কিন্তু করা হবে। আর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 17.5 15 মার্কের কোশ্চেন কিন্তু এইভাবে 1 2 3 ক্রম অনুসারে আপনাদের অপশনগুলো সাজিয়ে করা হবে। তো স্বাভাবিকভাবে আপনি যদি এই প্লাস পেতে চান বা প্রিন্সিপাল অফ ফিনান্স যদি শিখতে চান, আপনাকে এই প্রসেসটা অবলম্বন করতে হবে। একই সঙ্গে এই যে ইংলিশ টার্মগুলো দিয়ে আপনাদের বোঝালাম যে এই যে জিনিসগুলো দিয়ে আপনার নতুন করে কোশ্চেন করবো, অর্থাৎ কোশ্চেনে এগুলো বের করতে বলবে। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো শিখতে হবে। আমরা মূলত ঠিক এই জিনিসগুলো শিখবো স্টেপ বাই স্টেপ ক্লাসে। আপনাদের জন্য ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের জন্য কোর্স আছে, যেখানে আমরা 7 কলেজের ছেলেমেয়েরাও এডমিট হতে পারবেন। আমরা প্রায় 100টার উপরে ক্লাস নেব, 140টার উপর আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের ব্যাচ চলতেছে, আপনারা ইজিলি জয়েন করতে পারবেন। এবং আমরা একটা নির্দিষ্ট রুটিন অনুসারে আগাচ্ছি ইনশাল্লাহ। প্রত্যেকটা রুটিন মাপিক ক্লাসগুলো হবে এবং আপনাদের ক্লাসগুলো সুন্দরভাবে গ্রুপে সাজানো থাকবে। প্রয়োজনীয় লেকচার শিট, অন্যান্য বিষয় সবগুলো ইনক্লুড করে দেওয়া থাকবে এবং বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলতে আপনারা দ্রুত জয়েন করতে পারবেন। সবাই এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।